রিয়া, এত কাছে আসিস না প্লিজ। কোথায় কাছে আসছি আমি? আমি তো দূরেই আছি। এটা কেমন দূরে যে আমি তোর নিঃশ্বাস পর্যন্ত ফিল করতে পারছি? আমি জানি না রাহাত, আমি নিজেকে সামলাতে পারছি না। আমিও না রে। আমরা ফার্স্ট টাইম ড্রিঙ্কস করলাম তো, তাই হয়তো এমন হচ্ছে। হ্যাঁ রে, কোন আক্কেলে যে আমার ড্রিঙ্কস করার শখ হলো। এখন তো আমি নিজেই নিজেকে সামলাতে পারছি না। এই রিয়া, আবার আমার গায়ের উপর পড়ছিস কেন? দেখ, এমনিতেই ড্রিঙ্কস করেছি, তার উপর তুই এভাবে গায়ের উপর পড়লে আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আমিও নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আমার মাথা ঘুরছে রাহাত। আমারও মাথা ঘুরছে, চোখের সামনে সব কিছু কেমন ঘুরপাক খাচ্ছে। হঠাৎ আজকে তোকে এত হ্যান্ডসাম লাগছে কেন রে? তোকেও আজকে কেন যেন আমার কাছে খুবই সুন্দর লাগছে। কেন যেন মনে হচ্ছে তোকে একটা কিস করি। ক্যান আই কিস ইউ রিয়া? ইয়েস, ইউ ক্যান। তারপর রাহাত গিয়ে রিয়াকে কিস করে ফেলল। রিয়াও রাহাতকে জড়িয়ে ধরে চরম উত্তেজিত হয়ে কিস করতে লাগলো। তারপর একসময় রাহাত আস্তে আস্তে রিয়ার পিঠে হাত বোলাতে লাগলো। ধীরে ধীরে ওদের মধ্যে কিসের থেকেও অনেক বেশি কিছু হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে রিয়া নিজেকে আর রাহাতকে এভাবে দেখেও কিছু বুঝতে পারল না, কারণ রাতের নেশার ঘোর এখনও কাটেনি রিয়ার। রিয়া আর রাহাত হচ্ছে খালাতো ভাই বোন, বলা যায় ওরা বেস্ট ফ্রেন্ড। ওদের বাবা মা আজকে একটা বিয়েতে গেছে, তাই রিয়া রাহাতকে কল করে বলেছিল মদ আনতে। আজকে নাকি রিয়ার ড্রিঙ্কস করার শখ হয়েছে। পরে রিয়ার রিকোয়েস্টে রাহাত ওদের বাসায় মদ নিয়ে গিয়েছিল। তারপর রাতে ওরা দুজন মিলে মদ খেয়েছে। মদের নেশায় ওরা দুজনেই নিজেদের লিমিট ক্রস করে ফেলল। কিন্তু রাতে মদের নেশায় ওরা কি করেছে সেটা সকালে আর মনে রাখতে পারল না। রিয়া রাহাতের বুক থেকে উঠে গিয়ে গোসল করে ডাইনিং টেবিলে গিয়ে রাহাতকে খাওয়ার জন্য ডাকতে লাগলো। গোসল করার পর রিয়ার নেশার ঘোর অনেকটা কেটে গেল। রাহাতও নেশা নেশার চোখে উঠে গিয়ে গোসল করে আসলো। একটু পর গিয়ে খেতে বসলো। এমন সময় রাহাতের খালাখালু বাসায় চলে আসলো। ওরা এসে রাহাতকে দেখে জিজ্ঞেস করলো যে রাহাত এখানে কেন। পরে রিয়া বলল যে মা, আসলে রাহাত সকালে এসেছে এখানে। খালাও তো তোমার সাথে বিয়েতে গেছে, তাহলে ও খাবে কি? তাই এখানে চলে এসেছে। আমি আমাদের জন্য রান্না করলাম আর কি। তুমি যাও, ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। খালা, তুমি চলে এসেছো? তার মানে আমার মাও এসে গেছে, তাই না? আমি তাহলে খেয়েই বেরিয়ে পড়ছি। রিয়ার মা ঠিক আছে বলে ভেতরে চলে গেল। তারপর রিয়াকে বলল, কিরে রিয়া, আমার মাথা এমন ঝিমঝিম করছে কেন রে? জানি না রে, আমার মাথাটাও কেমন ঝিমঝিম করছে। ইস, আচ্ছা, কালকে রাতে কি হয়েছে? আমি তো কিছুই মনে করতে পারছি না। আমি নিজেই কিছু মনে করতে পারছি না, তোকে কি বলবো। মনে হয় লাইফে প্রথমবার মদ খাওয়ার কারণে আমরা দুজনেই জ্ঞান হারিয়েছিলাম, তাই কিছু মনে করতে পারছি না। তাই হবে হয়তো। ওই যে তোর সাথে বসে 2 প্যাক খেলাম, এরপর আর কিছুই মনে নেই, খালি সব ঝাপসা ঝাপসা আসছে। আমারও একই অবস্থা রে। আচ্ছা, এতক্ষণে নিশ্চয়ই খালামণি বাসায় এসে গেছে। তুই বাসায় যা এবার, আর দেরি করিস না। ঠিক বলেছিস তুই। আমি হাত ধুয়ে আসি, বাসায় যাব আমি। হুম। আর যাওয়ার সময় আমার রুম থেকে মদের বোতলটা নিয়ে যাবি। তারপর ওটা ডাস্টবিনে ফেলে দিবি। মা যদি বোতলটা দেখতে পায় তাহলে আমার খবর আছে। আচ্ছা, তুই গিয়ে বোতলটা একটা প্যাকেটে মুড়িয়ে শপিং ব্যাগের ভেতরে ঢুকিয়ে দে। রিয়া রাহাতের কথা মতো বোতলটা একটা শপিং ব্যাগের ভেতরে ঢুকিয়ে রাহাতের হাতে দিল। রাহাত বাসায় যাওয়ার পথে শপিং ব্যাগ সহ মদের বোতলটা ডাস্টবিনে ফেলে দিল। বাসায় গিয়ে রাহাত নিজেকে বেশ ক্লান্ত অনুভব করছিল, কিন্তু আসলে যে এমন কেন হচ্ছে তা তারা কেউই বুঝতে পারল না। এরপর 3 মাস বেশ স্বাভাবিকভাবেই কেটে গেল। রিয়া রাহাত রোজ কলেজ যায়, প্রাইভেটে যায়। মোট কথা, সেদিন রাতে যে ওদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়েছিল, ওরা দুজনেই এই ঘটনা থেকে অবচেতন। ওরা জানতে পারল না যে ওদের ভার্জিনিটি শেষ হয়ে গেছে। কিন্তু সমস্যা তৈরি হলো 3 মাস পর।
প্রায় 3 মাস যাবৎ যখন রিয়া নিজেকে অসুস্থ ফিল করলো, আবার পিরিয়ড মিস হচ্ছিল, এদিকে বারবার বমি পায়, কিছুই খেতে পারে না রিয়া। তখন রিয়া এসব লক্ষণ বুঝতে পেরে ডাক্তারের কাছে গেল। ডাক্তার লক্ষণগুলো শুনে প্রথমে ভাবলো রিয়া প্রেগনেন্ট, তাই রিয়াকে কংগ্রাচুলেশনস জানালো। কিন্তু পরে রিয়া যখন বলল যে ওর এখনও বিয়েই হয়নি, তখন ডাক্তারের হাসিমাখা মুখটা একদম মলিন হয়ে গেল। তারপর ভাবলো হয়তো রিয়ার পেটে টিউমার হয়েছে, তাই এরকম লক্ষণ দেখা যাচ্ছে। টিউমার ভেবে ডাক্তার রিয়াকে কিছু টেস্ট করাতে বলল। রিয়া ডাক্তারের কথা মতো সব টেস্ট করালো, কিন্তু না, রিয়ার টিউমার হয়নি। তারপর ডাক্তার রিয়ার প্রেগনেন্সি টেস্ট করালো। রিয়ার প্রেগনেন্সি রিপোর্ট অনুযায়ী রিয়া 3 মাসের গর্ভবতী। এটা দেখে তো ডাক্তার অনেক অবাক হলো। এদিকে রিয়াও টেনশনে পড়ে গেল যে এটা কিভাবে সম্ভব। তারপর রিয়া বাসায় চলে গেল আর ভাবতে লাগলো এই বাচ্চার বাবা কে হতে পারে। হঠাৎ মনে পড়ল 3 মাস আগের কথা। সেদিন ওর বিছানার চাদরেও রক্ত পেয়েছিল, আর রাহাতও ওর পাশেই ওকে জড়িয়ে ধরে শুয়েছিল। রিয়ার আর বুঝতে বাকি রইল না যে সেদিন ওর সাথে রাহাতের শারীরিক সম্পর্ক হয়েছিল। রিয়া তৎক্ষণাৎ রাহাতকে কল করলো। হ্যালো রাহাত, কোথায় তুই? আমি এই তো আছি, কাছাকাছি আছি। বল, তুই কিছু বলবি? তুই কি বাইক চালাচ্ছিস? হ্যাঁ, আমি বাইকে আছি, সমস্যা নেই, তুই বল। আগে বাইকটা সাইডে থামা, তারপর বলছি। তুই অনেক জেদি রে। আচ্ছা 1 মিনিট, আমি সাইড করে নেই। হয়ে গেছে, এবার বল কি বলবি। রাহাত, সেদিন কি আমাদের মধ্যে কিছু হয়েছিল? সেদিন মানে কোন দিন? আর আমাদের মধ্যে আবার কি হবে? 3 মাস আগে যখন তুই আর আমি আমাদের বাসায় বসে প্রথম মদ খেলাম, সেদিন কি কিছু হয়েছিল আমাদের মধ্যে? কিছু হয়েছিল বলতে তুই কি বোঝাতে চাচ্ছিস? আমি বুঝতে পারছি না, দয়া করে বুঝিয়ে বল। কিছু বলতে সেক্স। ওই দিন কি আমাদের মধ্যে সেক্সুয়াল সম্পর্ক হয়েছিল? কি বলছিস তুই? তোর সাথে আমার সেক্সুয়াল সম্পর্ক? এটা কিভাবে সম্ভব? আমি কিভাবে জানবো? তুই বল হয়েছিল কিনা। আমি জানি না রিয়া, আমার মতে আমাদের মধ্যে এরকম কিছুই হওয়ার কথা না। কিছু যদি নাই হয়ে থাকে তাহলে আমি প্রেগনেন্ট হলাম কিভাবে? আমার পেটে বেবি আসলো কিভাবে? আমার তো তুই আর মেঘা ছাড়া আর কোনো বন্ধুই নেই। আর বিয়ের আগে সজ্ঞানে আমি কারোর সাথে কখনোই সেক্সুয়াল সম্পর্কে জড়াবো না। তাই যদি কিছু হয়ে থাকে তাহলে আমি মাতাল অবস্থায় থাকাকালীনই হয়েছে। আর মাতাল আমি 3 মাস আগে হয়েছি, সেটাও তোর সাথে। তাহলে তুই ছাড়া এটা আর কেউ হতে পারে না। রিয়া, যদি কিছু হয়েও থাকে তাহলে আমি জানি না। সেদিন যেমন তুই ফার্স্ট টাইম ড্রিঙ্কস করেছিলি, তেমন আমিও ফার্স্ট টাইম ড্রিঙ্কস করেছিলাম। তাই তুই যেমন নেশায় মাতাল হয়েছিলি, তেমন আমিও মাতাল হয়েছিলাম। এখন যদি সেদিন কিছু হয়েও থাকে তাহলে কি এটা আমার মনে থাকার কথা? তুই বল। আমি জানি না রাহাত, আমি কিচ্ছু জানি না। আমি আর বাঁচবো না রাহাত। আমার বাবা মা যদি এটা জানে তাহলে কি হবে ভেবে দেখেছিস তুই? বিয়ের আগে 3 মাসের বাচ্চা পেটে, কিভাবে জানাবো আমি বাসায়? বাবা তো পুরো ভেঙে পড়বে রে। রিয়া, রিয়া প্লিজ শান্ত হ। দেখ, উল্টাপাল্টা কোনো ডিসিশন নিবি না। আমি এখনই তোদের বাসায় আসছি। আমি যতক্ষণ না আসি তুই চুপচাপ রুমে বসে থাক, আমি এসে সব ঠিক করে দেব। কি ঠিক করবি তুই? বাচ্চাটা ফেলে দিতে বলবি, তাই তো? আমি পারবো না রে। আমি যেমন আমার বাবা মায়ের সন্তান, তেমনি আমার পেটের সন্তানটাও আমার। যদি বাঁচি তাহলে আমরা একসাথে বাঁচবো, আর মরলে একসাথে মরবো। তুই কোনো চিন্তা করিস না। নিশ্চয়ই সেদিন আমারও দোষ ছিল, তাই এমন হয়েছে। শুধুমাত্র ছেলেদেরকে দোষ দিলেই তো হয় না, আমারও দোষ ছিল। তাই যা শাস্তি পাওয়ার আমি আর আমার গর্ভের সন্তান পাবে। আমি আত্মহত্যা করব রাহাত। ভালো থাকিস। ঠাটিয়ে একটা চর মারবো তোকে রিয়া। বাচ্চাটা তোর একার না যে তার প্রতি তোরই শুধু মায়া থাকবে, আমার থাকবে না। সন্তানটা যতটুকু তোর ঠিক ততটুকু আমারও। তুই কিভাবে ভাবলি যে আমি আমাদের সন্তানকে মেরে ফেলতে বলবো? আর আমি রাহাত দায়িত্ব নিয়ে ভয় পাই না। তোর পেটে যদি আমার সন্তান বেড়ে ওঠে তাহলে আমি অবশ্যই তোকে বিয়ে করব, আর সেটাও আজকেই। তুই বাসায় বস, আমি আসছি। আজকে আমরা কোর্ট ম্যারেজ করব, তারপর বাসায় জানাবো।
দেখি কে কি বলে। না রাহাত, আমি চাই না যে একটা ভুলের জন্য তুই তোর জীবনটা এভাবে নষ্ট করিস। আমি নিজেই একটা নষ্টা মেয়ে, তাই আমার সাথে বিয়ে হলে তোর জীবনটাও নষ্ট হবে। সেটা আমি হতে দিব না। তুই ভুল ভাবছিস। আমি আগে থেকেই তোকে ভালোবাসতাম। ভেবেছিলাম সময় সুযোগ বুঝে আয়োজন করে তোকে আমার ভালোবাসার কথা জানাবো, কিন্তু তার হলো না। তোর প্রতি আমার ভালোবাসাটা প্রকাশ করার জন্যই হয়তো ওপরওয়ালা তোর গর্ভে আমাদের সন্তানকে লালন পালন করছেন। সত্যি বলছিস? তুই ভালোবাসিস আমাকে? হুম রে, অনেক ভালোবাসি। এখন তো আরো বেশি ভালোবাসি তোকে। কেন? কারণ এখন তুই আমার বাচ্চার মা। তোর প্রতি ভালোবাসাটাও আরো বেশি হয়ে গেল রে। আমরা কাজী অফিসে যাব। আমি আসছি, তুই রেডি হ। ঠিক আছে। লাল শাড়ি পরে রেডি হবে কিন্তু। আর হ্যাঁ, চোখের পানি মুছে ফেল। তোর চোখে পানি দেখতে আমার মোটেই ভালো লাগে না। যা বলছিস তাই হবে। তারপর রাহাত আসলো রিয়াকে নিয়ে যেতে। রিয়া লাল রঙের একটা সুতির শাড়ি পরে রেডি হয়ে নিল। রাহাত আসার পর দুজনে একসাথে বেরিয়ে গেল কাজী অফিসে। ওখানে গিয়ে দেখলো রাহাত আগে থেকেই ওদের বন্ধুদেরকে কল করে এখানে এনে রেখেছে সাক্ষী হওয়ার জন্য। তারপর সবাই মিলে ওদের বিয়েটা পড়িয়ে দিল। বিয়ে সম্পন্ন হওয়ার পর সবাই রিয়া আর রাহাতের নতুন জীবনের জন্য দোয়া করলো। রাহাত রিয়ার হাত ধরে রিয়াকে বলল, এই যে হাত ধরলাম, আর ছাড়ছি না। যদি কখনো এই হাত ছাড়ার পরিস্থিতি তৈরি হয় তখন কি করবি? পরিস্থিতি সামলে নেব, কিন্তু তোকে ছাড়বো না। এই কথাটা যেন মনে থাকে। যদি কখনো তুই আমার হাত ছেড়ে দিয়ে আমাকে একলা করে দিস, তাহলে সেই দিনই আমি শেষ। আমি আর বাঁচতেই পারবো না। ছি, এসব কি কথা রিয়া? তুই আমার আর আমারই থাকবি, আর কারো নয়। হুম, সব সময় এভাবেই আমাকে আগলে রাখিস। আমি ভালোবাসতে জানি, আর ভালোবাসা আগলে রাখতেও জানি। চল, বাসায় যাবো এবার। আমার মনে হয় আমাদের দুজনের আগে আমার বাসায় যাওয়া উচিত। বাবা মাকে সবটা বুঝিয়ে তারপর তোদের বাসায় যাব। আচ্ছা চল। আমি জানি খালু আমাকে অনেক ভালোবাসে, তাই আমি কিছু বললে কখনো তা ফেলবে না। তাছাড়া আমি পাত্র হিসেবে মন্দ নই। বাবা তো বুঝবে, কিন্তু মা, মা যদি না মানে তখন? আরে, খালু মানলে খালামণিকে মানানো তো আমার বায় হাত কা খেল। আগে আগে দেখো হোতা হে কেয়া। আচ্ছা চল। তারপর রাহাত আর রিয়া ওদের বন্ধু বান্ধবকে নিয়ে সবাই মিলে রিয়াদের বাসায় গেল। সেখানে গিয়ে রাহাত রিয়ার বাবাকে রুমের মধ্যে নিয়ে গিয়ে কি যে বোঝালো কে জানে। প্রায় আধা ঘন্টা পর রিয়া, বাবা আর রাহাত রুম থেকে বের হলো। রিয়ার বাবার মাথায় চিন্তার ছাপ। উনি বেরিয়ে সবাইকে বসতে বললেন, আর উনি রিয়ার মাকেও রাজি করাবেন এই প্রতিশ্রুতিও দিলেন। সবাই অনেক খুশি হলো। তারপর রিয়ার বাবা গিয়ে রিয়ার মাকে রাজি করালো। রিয়ার মা প্রথমে এমন বিয়ে মানতে চায়নি, পরে রিয়ার বাবার জোরাজোরিতে মেনে নিয়েছে। তারপর রিয়াদের বাসা থেকে বেরিয়ে ওরা গেল রাহাতদের বাসায়। ওখানে গিয়ে আবার সবাই মিলে রাহাতের মা বাবাকে বোঝালো, বিভিন্নভাবে কনভিন্স করলো। এটাও বলল যে রিয়ার বাবা মা সবটা মেনে নিয়েছেন। এখন বিয়ে যেহেতু করে ফেলেছে, তাই এখানে আর কি করার আছে। তাই অবশেষে সবার অনুরোধে রাহাতের বাবা মাও রাজি হয়ে গেল। তারপর রাহাতের বন্ধুদেরকে রাহাতের মা রান্নাবান্না করে খাইয়ে দিল। রাতে 10টার দিকে ওরা সবাই চলে গেল। রিয়া আর রাহাতকেও বাসঘরে পাঠানো হলো। কিন্তু রিয়া যেহেতু প্রেগনেন্ট, তাই রাহাত রিয়াকে বলল, রিয়া, আগে আমাদের বেবিটা পৃথিবীতে আসুক, তারপর না হয় আমরা বাসর করব, কেমন? কি? কিন্তু তখন তো বাসরটা বাসি হয়ে যাবে। আমি বাসি ভাত খাই না, আর বাসি বাসর করব? এমনিতেও যদি আমরা আজকে বাসর করি, সেটাও বাসি বাসরাত হবে। কিভাবে? কিভাবে আবার? আমরা কি আগে বাসর করিনি? না করলে বাবু আসলে কোথা থেকে? হ্যাঁ, বলদ মেয়ে। আরে ওটা তো সজ্ঞান অবস্থাতে ছিল না। অজ্ঞান অবস্থাতেও তো ছিল না, তাই না? অজ্ঞান না, তবে অজ্ঞানের মতোই। মাতাল হলে তো অর্ধ অজ্ঞান বলেই ধরা হয়, তাই না? এত কথা নেই। আজকে খুব বেশি হলে একটা লিপ কিস পেতে পারিস, তার চেয়ে বেশি কিছু না।
কারণ আমি আমার সন্তানের সাথে কোনো রকম রিস্ক নিতে চাই না। ঠিক আছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো, কিছুই না পাওয়ার চেয়ে একটা কিস পাওয়া ভালো। তারপর রাহাত হেসে দিয়ে রিয়ার কাছে চলে গেল, গিয়ে রিয়ার নরম ঠোঁটে একটা কিস করলো। হঠাৎ রাহাত বলে উঠল, সেদিন যে নেশার ঘোরে কি করেছি নিজেই জানি না রে। এত সুন্দর মধুর মতো মিষ্টি দুটো ঠোঁটের স্বাদ আমি ভুলে গেলাম কিভাবে। কি লিপস্টিক ব্যবহার করিস রে তুই? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমাদের বিয়েটা না কোনো ব্রাইডাল অনুষ্ঠান ছিল না, আর পরিস্থিতিটাও খুব সুখের ছিল না যে আমি ঘটা করে লিপস্টিক দিয়ে মেকআপ করে বিয়ে করব। আমি বাসা থেকে বেরোনোর সময় জাস্ট ঠোঁটে ভেসলিন মেখেছিলাম, আর রাতে খাওয়ার পরও ভেসলিন মেখেছি, এর চেয়ে বেশি কিছুই না। ওয়াও, ভ্যাসলিনের স্বাদ এত ভালো! দেখি আরেকটু ভ্যাসলিন খাই। এই যে ভ্যাসলিনের ডিব্বা, তোর যখন এতই ভালো লেগেছে তখন তুই এই ডিব্বা থেকে চামচ দিয়ে তুলে খা। ব্যাপারটা এটা নয় যে ভ্যাসলিনের স্বাদ অনেক ভালো, ব্যাপারটা হলো যে ভ্যাসলিনটা তোর ঠোঁটে লেগেছিল বলে এত ভালো লাগছিল, তাই এখন আগে তোর ঠোঁটে আবার ভ্যাসলিন মাখবো, তারপর তোর ঠোঁটে কিস করে তোর ঠোঁটে লেগে থাকা ভ্যাসলিন আমি খাবো। এদিকে আয়। খবিস কোথাকার, সর এখান থেকে। এই বলে রিয়া রাহাতকে একটা আলতো ধাক্কা দিল। তারপর রাহাত রিয়াকে আরও কাছে টেনে নিয়ে আসলো। এভাবেই শুধুমাত্র জড়িয়ে ধরা আর কিস করা দিয়েই ওদের দিন কাটছিল। আস্তে আস্তে কেটে গেল কয়েক মাস। কদিন রিয়া খুব বমি করছিল। এটা দেখে রাহাতের মা ভাবল রিয়া বুঝি সবে প্রেগনেন্ট হয়েছে। রাহাত বাসায় আসার সাথে সাথে রাহাতের মা ওকে এই খবর দিয়ে খুব খুশি হলো। কিন্তু রাহাত যখন শুনল রিয়া নাকি দুপুরে বমি করার পর থেকেই ঘরে শুয়ে আছে, তখন রাহাত ঘাবড়ে গেল। কারণ হিসেব মতো এখন রিয়া 7 মাসের গর্ভবতী, তাই বলা যায় না কখন কি হয়। রাহাত তাড়াতাড়ি ঘরে গিয়ে রিয়ার পাশে বসলো। তারপর রিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে রিয়াকে বলল, রিয়া, খুব খারাপ লাগছে কি? রে, আজকে সারাদিন কিচ্ছু খেতে পারিনি, তার উপর পেটে অনেক ব্যথা করছে। হঠাৎ এসবের কারণটাও আমি বুঝতে পারছি না। আমার মনে হয় আমাদের এখনই একবার ডাক্তারের কাছে যাওয়া উচিত। কিন্তু এখন কিভাবে যাব? রাত প্রায় 9টা বাজে, এমন সময় বের হলে খালামণি খালু কি বলবে? ধুর, তুই এখনও এসব নিয়ে পড়ে আছিস? নিজে বাঁচলে বাপের নাম, আগে চল ডাক্তারের কাছে যাব আমরা। তারপর রাহাত আর দেরি না করে রিয়াকে নিয়ে হাসপাতালে গেল। সেখানে গিয়ে জানতে পারল রিয়ার হিমোগ্লোবিন লেভেল একদম কম, তার সাথে প্রোটিনের মাত্রাও খুব কম, এদিকে আয়রনের অভাব। এভাবে যদি চলতে থাকে তাহলে বাচ্চার ক্ষতি হবে। তাই ডাক্তার যত ওষুধ দিল রাহাত সব কিনে নিয়ে গেল। সাথে সিভিট আর গ্যাসের ট্যাবলেট তো আছেই। হাসপাতাল থেকে বাসায় আসতে আসতে 11টা বেজে গেল। আসার পথে একটা পরিচিত দোকান থেকে রিয়ার জন্য কিছুটা আচার কিনে নিল রাহাত। বাসায় গিয়ে রাহাত নিজে হাতে রিয়াকে ভাত খাইয়ে দিল। রাহাতের মা যখন রাহাতকে এই ব্যাপারে জিজ্ঞেস করলো তখন রাহাত সত্যিটা বলে দিল যে রিয়া 7 মাসের প্রেগনেন্ট। রাহাতের মা বলল, ওদের তো বিয়ে হয়েছে 4 মাস, তাহলে 7 মাসের প্রেগনেন্ট কিভাবে হয়? তখন রাহাত সবটা খুলে বলল ওর মাকে। আর উনি যে এতদিন ভাবছিলেন রিয়া বিয়ের পর মোটা হয়ে যাচ্ছে, সেই ভুল ধারণাটাও ভাঙিয়ে দিল রাহাত। তখন উনি বুঝতে পারলেন আসলে রিয়া মোটা হচ্ছে না, ওর পেটের বেবির জন্য ওকে এখন মোটা লাগে। এসব শোনার পর রাহাতের মায়ের মুখ তো একদম বন্ধ হয়ে গেল। রাহাত চুপচাপ ওর মতো করে রিয়াকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। তারপর সেদিনের মতো সবাই ঘুমিয়ে গেল। তার প্রায় 2.5 মাস পর রাহাত রিয়ার কোলে শুয়েছিল, এমন সময় রিয়া হঠাৎ চিৎকার করে উঠল, রাহাত, রাহাত, আমার কষ্ট হচ্ছে। কি ব্যাপার? আজকে তো জুনিয়র বেশ জোরে জোরেই কিক মারছে। এই যে জুনিয়র, বলেছি না মাকে বেশি জ্বালাবে না। মজা নয় রাহাত, সত্যিই আমার খুব ব্যথা করছে। ওঠ তুই আগে, পেটে খুব ব্যথা করছে রাহাত। কি? এটা কি লিভার পেইন? এখন কি হাসপাতালে নিতে হবে? বলদ, আমার কি আর কোনোদিন বাচ্চা হয়েছে যে লেবার পেইন কোনটা এটা আমি বুঝবো? আগে আমাকে হাসপাতালে নিয়ে চল, আমি আর কিচ্ছু জানি না। ওকে ওকে, কুল।
আল্লাহ, এখন আমি কি করব? তোকে কোলে করে নিয়ে গাড়িতে বসাবো, নাকি তুই নিজেই হাঁটতে পারবি? কাকে কল করব আমি? মাও তো আজকেই তোদের বাসায় চলে গেল। আরে তুই এত প্যানিক হচ্ছিস কেন? না মানে, আগে কখনো বাবা হয়নি তো, তাই এমন হচ্ছে আর কি। আমার হাত ধরে আমাকে একটু উঠতে সাহায্য কর, তারপর আমি নিজেই গাড়ি পর্যন্ত যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ওঠ ওঠ, সাবধানে আয় তুই। আরে কাকে দিয়েছি রাজার পাট? আগে যা, রুম থেকে টাকা আর গাড়ির চাবি নিয়ে আয়, নইলে হাসপাতালে গিয়ে আমাকে ভর্তি করবি কিভাবে? আর পকেটে করে মোবাইলটা নিতে ভুলিস না। ঠিক আছে, নিয়েছি, চল এখন। তারপর রাহাত রিয়াকে নিয়ে হাসপাতালে গেল, আর হাসপাতালে যাওয়ার 30 মিনিটের মাথায় রিয়া একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিল। ডেলিভারির পরের দিন বাচ্চাকে নিয়ে ওরা বাসায় গেল। বাসায় সবাই অধীর আগ্রহে ওদের জন্য অপেক্ষা করছিল। বাচ্চার নাম রাখা হলো রায়ান। তারপর দেখতে দেখতে রায়ান ওদের সামনেই বড় হতে লাগলো। ডেলিভারি 40 দিন পর রিয়া রাহাতকে নিজের কাছে ডাকলো। ওই দিন রাহাতের মা রায়ানকে নিজের কাছে নিয়ে শুয়েছিল, তাই ওরা নিজেদের মধ্যে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার টাইম পেল। রাহাত এতদিন পর বউকে কাছে পেয়ে ইচ্ছে মতো আদর করতে লাগলো, আর রিয়াও নিজেকে রাহাতের কাছে সঁপে দিল। এভাবে ওদের সুখী দাম্পত্য জীবন চলতে থাকুক। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।